ম্যাম। আচ্ছা, আর ইয়াটা স্ক্রিনটা ভিজিবল? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে শুরু করি। যে এটা অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসে আমার পড়ানোর কথা ছিল গিফট ট্যাক্স রিটার্নটা, কিন্তু তখন তো সময় পেলাম না। আমার ম্যাথও আপনার একটা করলেন আর কি, তো টাইম শেষ হয়ে গিয়েছিল। তো এখানে আমি একটু গিফট ট্যাক্স এর রিটার্ন নিয়ে দুটো পেজ আর কি, এটা আপনাদের নিখিল চন্দ্র শীলের যে বইটা, ওই বইটার আর কি কিছু লেসন্স এখানে আমি জাস্ট ছবি তুলে পিডিএফ আকারে দেখাচ্ছি। সো যেটা বলেছিলাম মনে হয় লাস্ট ক্লাসে, যে ইনিশিয়াল আমি ভেবেছিলাম এটা জাস্ট আপনাদের কি পড়তে বলে দিব, মানে যেহেতু টাইম ওয়াজ ভেরি শর্ট, ব্যাচ ট্রিপটার জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল। সো পরে যেহেতু এখন ব্যাচ ট্রিপটাই হলো না, সো তাই ভাবলাম যে আমি তাহলে একটু এটা ক্লাসে কভার করে দিই এই গিফট ট্যাক্সটা। আর কারণ যদিও আমি এর আগে কিন্তু কাস্টমস একটা ধরেছিলাম, কাস্টমস অ্যাক্টের কিছু পোর্শন পড়েও ছিলাম অল্প কিছু। তো তাও ভাবলাম যে আচ্ছা কাস্টমস একটা আবার আজকে আমি আসবো এটাতে, কিন্তু তার আগে গিফট ট্যাক্সের এই রিটার্ন রিলেটেড যে ইস্যুটা, রিটার্ন অ্যাসেসমেন্ট অল্প করে এটা আমি একটু ক্লাসে আজকে দেখিয়ে দিই। তারপরে কাস্টমস অ্যাক্টের কিছু পড়া পড়বো। তো এটা এই পিডিএফটাও আমি আপলোড করে দিব, যেটা বলেছে এটা আপনাদের নিখিল চন্দ্র শীলের বইয়ের গিফট ট্যাক্স এর যে চ্যাপ্টার আছে ওখানে রিটার্ন এন্ড অ্যাসেসমেন্টের ইস্যু আর কি। তো আমরা তো আমরা যেটা করেছিলাম যে গিফট ট্যাক্স কাকে বলে, ভ্যালুয়েশনটা কিভাবে হয়, এক্সাম্পশন গুলো কোন কোন ক্ষেত্রে পাওয়া যায়, সেগুলো দেখেছিলাম। আর তার সাথে যেটা হয়েছিল, আমরা দুটোর মতো আসলে ম্যাথ করেছি। তো এখন এটা আমরা একটু দেখি যে গিফট ট্যাক্স লায়াবিলিটি তো আমরা কম্পিউট করলাম, এখন কম্পিউট করার পরে এটা যে আমরা ট্যাক্স কমিশনারের কাছে সাবমিট করব, তখন কি কি ঘটনা ঘটতে পারে। তো দেখেন, প্রথম টপিকটাই বলা হচ্ছে রিটার্ন। সো আমরা যেমন ইনকাম ট্যাক্স রিটার্ন দিই, তেমনি যদি আমাদের উপরে গিফট ট্যাক্সটা আসলে ইম্পোজ করা হয়, তাহলে কিন্তু ওই গিফট ট্যাক্সের জন্য সেপারেটলি আমাদের রিটার্ন বানাতে হবে। যদিও আসলে আমাদের কান্ট্রির কনটেক্সটে গিফট ট্যাক্স রিটার্নের আসলে যে এনফোর্সমেন্টটা এটা এখন খুবই লিমিটেড হয়ে গেছে, কিন্তু তাও মানে যেহেতু অ্যাক্ট একটা আছে, তাই আর কি এটা দেখানো হচ্ছে। তো গিফট ট্যাক্স রিটার্ন সাবমিট করার একটা টাইম এখানে বলে দেওয়া আছে। দেখেন কি বলা হচ্ছে, প্রথমত হু শুড সাবমিট দ্য রিটার্ন, সেটা হচ্ছে এভরি পার্সন হু হ্যাজ মেড এনি ট্যাক্সেবল গিফট। আর এই রিটার্নটা আমাদের সাবমিট করতে হয় হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স, যিনি ওনার কাছে। এটা শুধুমাত্র গিফট ট্যাক্স না, আমরা নর্মালি অন্য যে সমস্ত ট্যাক্সও সাবমিট করে থাকি, রিটার্ন সাবমিট করে থাকি, রিটার্ন সাবমিশনের কাজটা আমরা যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স, এটা উনার কাছে করে থাকি। এখন বলা হচ্ছে টাইম টাইম পিরিয়ডটা কেমন, টাইম পিরিয়ডটা বলা হচ্ছে বিফোর দ্য 15th ডে অফ সেপ্টেম্বর অফ দ্য কারেসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার। এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরেন একটা ইনকাম ইয়ার, একটা ইনকাম ইয়ার হচ্ছে কখন থেকে, 1লা জুলাই থেকে পরের বছরের জুন 30 পর্যন্ত, এটা কিন্তু একটা ইনকাম ইয়ার। তো তাহলে ধরেন আমার গত বছরের জুলাইয়ের 1 থেকে এই 2025-এর জুন 30 পর্যন্ত এটা একটা ইনকাম ইয়ার ছিল, ইনকাম ইয়ার। এখনো ইনকাম ইয়ারে আমি তো ইনকাম জেনারেট করেছি, এখন সেটার জন্য আমাকে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। এই ক্যালকুলেশনের কাজটা করবো আমরা পরবর্তী, ওটাকে অ্যাসেসমেন্ট ইয়ার বলা হয়। তার মানে 1 বছরের ইনকাম ইয়ারের ক্যালকুলেশন এবং ইনকাম ট্যাক্স যে আমরা পে করব সেই কাজটা, এবং রিটার্ন ফার্নিশিং করা, এই কাজটা পরবর্তী অ্যাসেসমেন্ট ইয়ারে করা হয়। তাহলে দেখেন, 2024-এর জুলাইয়ের 1 থেকে 2025 এই বছরের জুন 30 পর্যন্ত একটা ইনকাম ইয়ার। সো এই ইনকাম ইয়ারে আমি যে পরিমাণ ইনকাম জেনারেট করেছি বা রিটার্ন তৈরি করব এই বছর ইনকাম ইয়ারের জন্য, সেটা আমরা পরবর্তী অ্যাসেসমেন্ট ইয়ারে করব, সেটা হচ্ছে এই বছরের জুলাই 1 থেকে পরবর্তী বছরের জুন 30 পর্যন্ত। এটা হচ্ছে পরবর্তী বছরের অ্যাসেসমেন্ট, মানে ওই ওই ইনকাম ইয়ারের অ্যাসেসমেন্ট ইয়ার। তো তাহলে দেখেন, আমাদের গিফট ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হবে ওই অ্যাসেসমেন্ট ইয়ারের 15ই সেপ্টেম্বরের মধ্যে। তাহলে আমি আমার 2024-এর জুলাইয়ের 1 থেকে 2025-এর জুন 30 এই টাইমে যে পরিমাণ গিফট আমি দিয়েছি, সেই গিফট গুলোকে আমি আমার রিটার্নে শো করব। কোনো এক্সামিশন থাকলে সেটা বাদ দিব, তারপরে আমি ক্যালকুলেট করবো আমার গিফট ট্যাক্স লায়াবিলিটি আসলে কত। তারপরে আমাকে সেই রিটার্নটা সাবমিট করতে হবে, সেটা এই বছরের সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। এটা আমার অ্যাসেসমেন্ট ইয়ার। সো 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট আর কি। সো এর আগে বা 15 তারিখের মধ্যে আমাকে গিফট ট্যাক্স রিটার্নটা অবশ্যই সাবমিট করতে হবে। সাবমিট করলে সেটাকে আমরা উইদিন ডিউ ডেট বলছি। তো আসলে আমাদের দেশে মানুষ তো স্বেচ্ছায় গিফট ট্যাক্স আমরা ক্যালকুলেট করে রিটার্ন ফার্নিশিং করব এটা আসলে করতে চায় না, মানে ইউজুয়াল ইনকাম ট্যাক্সেরটাই করতে চায় না, সেখানে এটা তো আবার গিফট ট্যাক্স।
তো যদি হয় আর কি, মানে যদি ব্যাপারগুলো আসলে তেমন একটা এনফোর্সেবল না, মানে তাও যেটা কি আইনে যেটা বলা আছে, যে যদি ডেপুটি কমিশনার অফ ট্যাক্স উনি যেই মানে সার্কেল বা উনি যেই জোনের তত্ত্বাবধানে আছে, ওনার যদি মনে হয় ওই জোনের কোন একজন পার্সন তিনি হয়তো অনেক বেশি গিফট দিয়েছে, সো নাও হি ইজ লায়াবল টু পে গিফট ট্যাক্স, তখন উনি কি করবে, একটা নোটিশ দিবে। ধরেন আমি সেই মানুষটা, সো আমার আমাকে হয়তো মানে ডেপুটি কমিশনার হয়তো ইনভেস্টিগেট করে বুঝতে পারছে যে আমার হয়তো গিফট ট্যাক্স দেওয়ার কথা, তখন উনি আমাকে একটা নোটিশ দিবে, সেটা অবশ্যই 30 দিনের একটা নোটিশ হতে হবে। উনি 30 ডেজ এর মানে মিনিমাম 30 ডেজ আমাকে টাইম দেবে, টাইম দিয়ে বলবে যে তুমি তোমার গিফট ট্যাক্স রিটার্নটা আমাদের কাছে সাবমিট করো। সো এটা মিনিমাম 30 দিন, আর এর থেকে বেশিও ডেপুটি কমিশনার দিতে পারে বেসড অন স্পেসিফিক কনটেক্সট। সো আমাকে আমাকে যখন এই টাইমলাইনটা দিয়ে দিল গিফট ট্যাক্স রিটার্ন সাবমিট করার, আমাকে অবশ্যই ওই টাইমলাইনের মধ্যে এটা সাবমিট করতে হবে। যদি আমি ওই টাইমলাইনের মধ্যে সাবমিট করতে না পারি, ধরেন আমার লজিক্যাল গ্রাউন্ডস আছে, তাহলে অবশ্যই ডেপুটি কমিশনার আমার টাইমলাইনটাকে আরো এক্সটেন্ড করে দিতে পারে। বাট যদি এক্সটেন্ড আচ্ছা, আহ তো যেটা বলছিলাম যে আমি চাইলে ডিউ ডেটের মধ্যে সাবমিট করতে পারি, আবার অনেক সময় যেটা হতেই পারে আই মাইট বি ফেসিং সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস। তো এরকম ক্ষেত্রে আমি ডেপুটি কমিশনারের কাছে মানে বলতে পারি যে আমি হয়তো ডেডলাইনের মধ্যে সাবমিট করতে পারবো না, সো উনি যদি আমাকে টাইম এক্সটেনশন গ্র্যান্ট করে থাকেন, তাহলে আমি পরে সাবমিট করবো, মানে আফটার ডিউ ডেট। কিন্তু যদি এমন হয় যে আমি উনি আমাকে এটা অ্যালাউ করেননি টাইম এক্সটেনশন, এবং আমি নিজে নেগলিজেন্সের জন্য বা অন্য কোনো কারণে হয়তো দেরি করে সাবমিট করছি, তখন কিন্তু একটা পেনাল্টি দিতে হবে। এই পেনাল্টির ব্যাপারটা আর কি পরের পেজে বলা আছে, একটু আমি একটু নিচে যাচ্ছি, পেনাল্টির ইস্যুটা এই যে এখানে, পেনাল্টি ফর ডিফল্ট অ্যান্ড কনসিলমেন্ট, মানে আমি যদি ধরেন প্রথমত হচ্ছে কনসিল করেছি, মানে অ্যাকুরেট ইনফরমেশন দেই নাই, মানে অ্যাকুরেট ইনফরমেশন দেই না, অলসো ইন অ্যাডিশন টু দ্যাট আই ফেল টু ফার্নিশ দ্য রিটার্ন আফটার ইভেন আফটার রিসিভিং নোটিস। সো আমাকে নোটিস দেওয়া হয়েছে, বাট তাও আমি হয়তো রিটার্ন সাবমিট করতে পারি নাই, এবং আমাকে কোনো টাইম এক্সটেনশন অ্যালাউ করা হয়নি, মানে হয়তো আমি হুইমসিক্যালি এই কাজটা করেছি, কিংবা হয়তো যেটা বলছে যে অ্যাপ্রুভাল নেই নাই। সো এরকম ক্ষেত্রে যখন আমি ডিফল্ট করলাম যে আমি আমার রিটার্নটা সাবমিট করতে পারবো না, ইন দ্যাট কেস কিন্তু আমাকে একটা পেনাল্টি দিতে হবে, বাট দ্যাট পেনাল্টি শুড নট এক্সিড 50% অফ দ্য গিফট ট্যাক্স ডিটারমাইন্ড বাই দ্য ডেপুটি কমিশনার। তো তাহলে আমাকে যে পেনাল্টি দিতে হবে, পেনাল্টিটা সর্বোচ্চ কতটুকু হবে, আমার যে গিফট ট্যাক্সটা যেটা আমার দেওয়ার কথা, আমার যে গিফট ট্যাক্স লাইবিলিটি যেটা তৈরি হয়েছে, ওই গিফট ট্যাক্সের সর্বোচ্চ 50%, এর থেকে কম হতে পারে। এখন এটা ডিপেন্ড করছে ডেপুটি কমিশনারের উপর, অ্যান্ড ইট ডিপেন্ডস অন দ্য গ্র্যাভিটি অফ মাই ক্রাইম। তো আমার ক্রাইম বা আমার যে অফেন্সের সিরিয়াসনেস এর উপর বেস করে আবার হয়তো ডেপুটি কমিশনার ঠিক করবে যে আমাকে কি পরিমাণ পেনাল্টি দিতে হবে। সো আমার অফেন্সটা যদি অত বেশি সিরিয়াস না হয়, হতেই পারে হয়তো উনি আমার গিফট ট্যাক্সের 10% পর্যন্ত পেনাল্টি দিতে বলবে, মানে বলবে যে গিফট ট্যাক্স তুমি অবশ্যই দিব, তার সাথে 10% পর্যন্ত আমাকে একটা পেনাল্টি দিতে হবে, কজ পারহ্যাপস আই ফেইলড টু সাবমিট দ্য রিটার্ন উইদিন ডিউ ডেট, or perhaps I furnished inaccurate information। আবার যেটা হতে পারে, যদি খুব বেশি সিরিয়াস অফেন্স হয়, তখন হয়তো সর্বোচ্চ 50% পর্যন্ত আমাকে পেনাল্টি দেওয়া লাগবে গিফট ট্যাক্সে, বাট এনিওয়ে এই 50% কে এক্সিড করতে পারবে না, মানে আমার যে গিফট ট্যাক্স লায়াবিলিটি যেটা ক্যালকুলেট করা হয়েছে, তার সর্বোচ্চ 50% পর্যন্ত একটা পেনাল্টি ডেপুটি কমিশনার ডিসাইড করে দিবে বেসড অন দ্য সিরিয়াসনেস অফ দ্য অফেন্স। সো তাহলে কি হবে, আমার কিন্তু যেই আমার গিফট ট্যাক্স লায়াবিলিটির সাথে সাথে এই পেনাল্টি আমাকে দিতে হবে, দ্য সেম পেনাল্টি শ্যাল বি পেয়েবল অ্যালং উইথ দ্য অ্যামাউন্ট অফ দ্য গিফট ট্যাক্স। আচ্ছা, তো এখানে আবার ছোট্ট একটা কথা যেটা বলা হচ্ছে যে হুট করে আগেই আমার উপরে পেনাল্টি চাপানো যাবে না, মানে আমাকে একটা সুযোগ দিতে হবে নিজেকে কি বলে হচ্ছে আমি যে গিলটি পার্টি না সেটা প্রমাণ করার জন্য, এবং এক্ষেত্রে একটা হিয়ারিং হয়, একটা শুনানির আয়োজন করা হয়, সেক্ষেত্রে আমাকে এভিডেন্স দেখাতে হয় যে আমি আসলে ইনঅ্যাকুরেট ইনফরমেশন দেই নাই, কিংবা হয়তো আমার রিটার্নটা যে সাবমিট করতে আমি পারি নাই, আমার হয়তো লজিক্যাল গ্রাউন্ডস ছিল। যদি এরকম একটা হিয়ারিং এর ব্যবস্থা করা এবং আমি এভিডেন্স দেখাতে পারি দ্যাট আই এম নট এট ফল্ট হিয়ার, তখন হয়তো পেনাল্টি দেওয়া হবে না। কিন্তু ধরেন আমি ওই হিয়ারিং এ আসতেও পারলাম না, আবার হচ্ছে আমি হয়তো প্রপার এভিডেন্স দেখাতে পারলাম না, তাহলে কিন্তু আমাকে ওই পেনাল্টিটা ফেস করতে হবে, সেই কনসিকুয়েন্স ফেস করতে হবে।
এখন গিফট ট্যাক্স রিটার্নটা যখন আমি ডেপুটি কমিশনারকে দিয়ে দিব, তার পরবর্তী কাজ হচ্ছে অ্যাসেসমেন্ট। মানে প্রথমে তো হচ্ছে আমাকে রিটার্নটা দিতে হবে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে। আমার যে অ্যাসেসমেন্ট ইয়ার সেই বছরের সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে দিতে হবে, না দিলে প্রপার টাইমে না দিলে পেনাল্টিও ফেস করা লাগতে পারে। বাট এই রিটার্নটা পাওয়ার পরে আমার ডেপুটি কমিশনার অফ ট্যাক্স আসলে অ্যাসেসমেন্ট স্টেজে চলে যাবে, অ্যাসেসমেন্ট। সো আমি এখানে বক্সটাই দেখাচ্ছি, বক্সে যে তিনটা মানে এই চারটাতে সেপারেট তিনটা বক্স আছে। এই বক্সগুলো একটু দেখেন, এখানেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো ফর্মস অফ অ্যাসেসমেন্ট আসলে তিন ভাবে হতে পারে। একটাকে বলা হচ্ছে অন কারেক্ট রিটার্ন বেসিস, আফটার হিয়ারিং, এন্ড হচ্ছে বেস্ট অ্যাসেসমেন্ট। তাহলে প্রথমটা দেখেন কি বলা হচ্ছে, অন কারেক্ট রিটার্ন বেসিস। এটার মানে কি? এই যে অন কারেক্ট রিটার্ন বেসিস, এটার মানে হচ্ছে আমি যে গিফট ট্যাক্স রিটার্নটা সাবমিট করেছি, ওখানে তো আমি ক্যালকুলেট করে দিয়েছি যে আমার গিফটের পরিমাণ এত ছিল গত ইনকাম ইয়ারে, এবং আমার গিফট ট্যাক্স লাইবিলিটি হয়তো 40,000 টাকা। সো আমার ডেপুটি কমিশনার আমার রিটার্নটা চেক করেছে এবং বেসড অন হিজ জাজমেন্ট উনি বুঝতে পেরেছে যে ঠিক আছে, আমি যে ইনফরমেশন আমার রিটার্নে দেখেছি সবকিছু ওকে এন্ড সবকিছু অ্যাকিউরেট। সো তাহলে এখানে আলাদা করে আমাকে আবার ডাকতে হবে না যে না, এখানে তো আমাদের কিছু সন্দেহ আছে, হয়তো গিফট ট্যাক্সটা কম বেশি হয়ে গেছে। সো আলাদা কোনো এভিডেন্স দরকার নাই। আমি গিফট ট্যাক্স রিটার্নে যে অ্যামাউন্ট উল্লেখ করে দিয়েছি যে আমার এই পরিমাণ গিফট ট্যাক্স দিতে হবে, আমি যে ইনফরমেশন গুলো ফার্নিশ করেছি সবকিছু দেখে ডেপুটি কমিশনার স্যাটিসফাইড। তো যেহেতু স্যাটিসফাইড, উনি তখন বলবে যে ঠিক আছে, তাহলে তুমি যে রিটার্নটা সাবমিট করেছো ওটা কারেক্ট এন্ড অ্যাকুরেট, তাহলে ওই রিটার্নে যত টাকা উল্লেখ করা হয়েছে গিফট ট্যাক্স লায়াবিলিটি হিসেবে সেই পরিমাণ টাকাই দিয়ে দাও। তার মানে আমি যেটা ক্যালকুলেট করে দিলাম আমার গিফট ট্যাক্স লায়াবিলিটি, ওটাতেই ডিসিটি মানে ডেপুটি কমিশনার স্যাটিসফাইড আছে এবং সেই টাকাটাই আমাকে দিতে বলেছেন। ওটাকে আমরা বলছি অ্যাসেসমেন্ট অন কারেক্ট রিটার্ন বেসিস। এরপরেরটা হচ্ছে দেখেন অ্যাসেসমেন্ট আফটার হিয়ারিং। মানে এখানে হচ্ছে আফটার হিয়ারিং বলা হচ্ছে, এখানে ব্যাপারটা এমন যে ডেপুটি কমিশনার স্যাটিসফাইড না। সো উনি হয়তো ওনার নিজের ইভালুয়েশন, ওনার নিজের জাজমেন্ট উনি উনি তো এগুলো চেক করবেন। ওনার কাছে চেক করে হয়তো মনে হচ্ছে আমার গিফট ট্যাক্স আসলে 50,000 টাকা হওয়ার কথা, কিন্তু আমি কিন্তু আমার রিটার্নে দেখিয়েছি 40,000 টাকা। তখন উনি তো স্যাটিসফাইড না। তখন উনি করবে কি, আমাকে একটা শুনানির জন্য ডাকবেন, একটা হিয়ারিং হবে, আমাকে ফিজিক্যালি আসতে বলবেন অ্যালং উইথ এভিডেন্স। আমাকে এভিডেন্স সহ আসতে বলবে যে তুমি যে তোমার গিফট ট্যাক্স লায়াবিলিটি কম দেখাচ্ছ, তোমার এভিডেন্স দিয়ে। এগুলো সবকিছু সবগুলো পেছনে তো হচ্ছে ডকুমেন্টস থাকে, কোনো না কোনো এভিডেন্স থাকে। তো সেগুলো নিয়ে আমাকে আসলে ডেপুটি কমিশনারের সাথে মিট করতে হবে। মিট করে তারপর ওখানে বসে আমার এভিডেন্স দেখে তারপর যদি ডেপুটি কমিশনার স্যাটিসফাইড হন, তখন হয়তো আমি 40,000 টাকাই দিব। আবার এমনও হতে পারে যে আমার এভিডেন্স যখন চেক করা হলো তখন তো দেখা যাচ্ছে যে আসলে আমার গিফট ট্যাক্সের পরিমাণটা একটু বেশি হওয়ার কথা, কিন্তু আমি হয়তো ভুল করেছিলাম কোনো কারণে আগে ক্যালকুলেট করতে, কথার কথা বলছি। সো তাহলে তখন কিন্তু আমার এভিডেন্সের বেসিসে ওই হিয়ারিং এর দিন যেই টাকাটা মানে সবার মানে দুইটা সাইডস এর অপিনিয়ন শুনে তারপরে কিন্তু এটা ডিসাইড করা হবে যে কি পরিমাণ গিফট ট্যাক্স লায়াবিলিটি আমাকে দিতে হবে। তো সেটা যেটা আমি আগে যেটা ক্যালকুলেট করেছিলাম সেটাও থাকতে পারে, যে এভিডেন্স দেখে হয়তো সেটার মানে অ্যাকুরেসিটা যাচাই করা হলো। আবার এটাও হতে পারে যে না, এভিডেন্সের বেসিসেই দেখা গেল যে আসলে আমাকে একটু বেশি টাকা দিতে হবে, বা হয়তো আমাকে কম টাকাও দেয়া লাগতে পারে, হতেই পারে। সো সেটাই তাহলে আমাকে বলা হচ্ছে আফটার হিয়ারিং, যে আমি যে রিটার্ন সাবমিট করেছিলাম ওতে ডেপুটি কমিশনার একেবারেই স্যাটিসফাইড ছিল না। উনি এই জন্য আমাকে এভিডেন্স সহ দেখা করতে বলেছেন। সেখানে এভিডেন্সের বেসিসে ডিটারমাইন করা হয়েছে যে কি পরিমাণ গিফট ট্যাক্স আমাকে দিতে হবে। আর পরেরটাকে বলা হচ্ছে বেস্ট অ্যাসেসমেন্ট। বেস্ট অ্যাসেসমেন্ট হচ্ছে আমি যে রিটার্ন দিয়েছিলাম ফার্স্ট অফ অল ওতে ডেপুটি কমিশনার মোটেও স্যাটিসফাইড না। উনি আমাকে দেখা করতে বলেছেন, কিন্তু আমি দেখা করতে যাই নাই। দ্য এসএসসি ফেলস টু প্রেজেন্ট ফিজিক্যালি, মানে আমি দেখাও করতে যাই নাই, আবার আমি কোনো এভিডেন্সও ফার্নিশ করি নাই। So, এখানে তো এটা আসলে আমার ফল্ট যে আমাকে বলেছে আই হ্যাভ বিন সামন্ড অ্যান্ড আই ফেলড টু বি প্রেজেন্ট দেয়ার অ্যান্ড টু প্রডিউস মাই এভিডেন্স। সো ওই ক্ষেত্রে কি ওরা তো আর বসে থাকবে না, যে ডেপুটি কমিশনার উনি তখন কি করবে, উনার বেস্ট জাজমেন্টের উপরে বেস করে গিফট ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করবে। সো উনাদের তো ইন্টেলিজেন্স আছে, মানে ইন্টেলিজেন্স অডিট ইউনিট থাকে। সো তার উপরে বেস করে ইন্সপেকশন করে ডেপুটি কমিশনারের বেস্ট জাজমেন্ট অ্যাপ্লাই করে উনার তখন যত টাকা গিফট ট্যাক্স লায়াবিলিটি মনে হয় আমার জন্য হওয়ার কথা, উনি তখন সেটা উনার মতো করে ডিসাইড করবে, করে সেটা আমাকে বলবে যাতে আমি যাতে সেটা সাবমিট করে দিই। এটাকে তাহলে বেস্ট অ্যাসেসমেন্ট বলা হচ্ছে, যে যেখানে এক ডেপুটি কমিশনার স্যাটিসফাইড না,
উনি আমাকে দেখা করতে বলেছেন এভিডেন্স সহ, কিন্তু আমি সেটাও করতে পারি নাই, এভিডেন্স প্রডিউস করতে পারি নাই। তখন ডেপুটি কমিশনার ওনার জাজমেন্টের উপরে বেস করে গিফট ট্যাক্স লায়াবিলিটি একটা ডিটারমাইন করবেন, অ্যান্ড আই উইল দেন বি বাউন্ড টু পে দ্যাট অ্যামাউন্ট। তো এটা আর কি আমাদের তিন ধরনের অ্যাসেসমেন্ট আর কি, অন কারেক্ট রিটার্ন বেসিস, আফটার হিয়ারিং, অ্যান্ড বেস্ট অ্যাসেসমেন্ট। তো মানে জাস্ট এতটুকুই ছিল আর কি, গিফট ট্যাক্স রিটার্ন বা অ্যাসেসমেন্ট থেকে এতটুকু একটু ভাবলাম যে বইটা থেকে আমি দেখিয়ে দেই, যেহেতু টাইম পেয়ে গেছি। তো এটা দেখে কারো প্রবলেম আছে কোনো, মানে যদি প্রবলেম থাকে বলেন এখনই, আদারওয়াইজ আমি হয়তো তাহলে কাস্টমস অ্যাক্ট যেটা সেটাতে চলে যাবো। কোনো প্রবলেম নেই এখানে। তাহলে কি আমি যাবো পরের যে পিডিএফটা ওটাতে? जी मिस। আচ্ছা, সো এটা তাহলে শেষ আর কি, মানে গিফট ট্যাক্স এর পোর্শনটাই শেষ। সাথে এক্সাইজ ট্যাক্স ওটাও আমি পড়িয়েছিলাম, ওগুলো মনে হয় এখনো দেই নাই, গুগল ক্লাসরুম আপলোড করে, আচ্ছা করে দিব আর কি। তাহলে কাস্টমস একটাই বাকি থাকে, যেটা আমি আগেও শুরু করেছিলাম, আজকে আরেকটু পড়িয়ে দিচ্ছি। তো এখানে জাস্ট দুটো পেজে ছিল, এই পেজটা আর পরের পেনাল্টির পেজটা, তাহলে শেষ। আর ম্যাথও দুটো করানো হয়েছে ক্লাসে। আচ্ছা, সো এখন আসছি কাস্টমস অ্যাক্টে। কাস্টমস অ্যাক্টে এই বাংলাদেশ কাস্টমস এর সামওয়াট একটা ব্রিফ হিস্ট্রি, অবজেক্টিভ অফ কাস্টমস অ্যাক্ট অ্যান্ড কাস্টমস প্রসিডিওর, এগুলো আমি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম। মানে কাস্টমস অ্যাক্টের উপর একটা ক্লাস আমি তো নিয়েছিলাম, সেখানে আমি এক্সেস ট্যাক্সও পড়েছিলাম। ওখানে আমি এই যে কাস্টমস স্টেশন, তারপর কাস্টমস এরিয়া, এই ইস্যুগুলো আমি দেখিয়েছি যে আমাদের রিটার্ন অ্যাপ্রুভাল নেওয়া লাগে ইম্পোর্ট করে যখন কিছু আনতে যাই, বা যখন লোডিং বা আনলোডিং করবো গুডস গুলো, সেটা বলেছি। আজকে অল্প করে এখানে একটু দেখাই, এখানে কিছু ডেফিনেশন দেয়া আছে। তো আমাদের এখন যদিও নতুন অ্যাক্ট চলে আসছে, কাস্টমস অ্যাক্ট 2023, এবং এই বইও 2023, কিন্তু যেটা হয় কি আসলে নিউ যখন কোন একটা অ্যাক্ট আসে, তখন পুরাতন অ্যাক্টের অনেক কিছুই থেকে যায়, অনেক ডেফিনেশন, অনেক ক্লজ প্রভিশন সব থেকে যায়। দেখা যায় নতুন অ্যাক্টে হয়তো নতুন কিছু প্রভিশন অ্যাড করা হয়েছে বা এক্সক্লুড করা হয়েছে, দ্যাটস দ্য এক্সটেন্ট টু ইট। তো এখানে আমাদের কিছু মানে ডেফিনেশন দেওয়া আছে, এগুলো আমাদের প্রিভিয়াস যে কাস্টমস অ্যাক্ট 1969 সেখানেও ছিল। আবার এই নতুন যে অ্যাক্ট যেটা 2023 সালের ওটাতেও আছে, সেখানে তো অ্যাকচুয়ালি অনেক ডেফিনেশন আছে। আমি আর কি 5-6টার মতো ডেফিনেশন একটু আগে সিলেক্ট করে রেখেছি, যে এগুলো একটু আপনারা দেখেন। তো প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ, দেখেন আমি একটু মার্ক করে রেখেছি, বাংলাদেশ কাস্টমস ওয়াটার। বাংলাদেশ কাস্টমস ওয়াটার হচ্ছে আমাদের সমুদ্র পথের মধ্যে কতটুকু পোর্শন, যেই পোর্শনের মধ্যে কাস্টমস অথরিটি ওদের অ্যাক্টটাকে এনফোর্স করতে পারবে, এবং সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের যে বেসলাইন ওয়াটার আছে, লো স্ট্যান্ডিং ওয়াটার, ওখান থেকে 24 নটিক্যাল মাইলস পর্যন্ত। সো এতটুকু যেটা, বা মানে বে অফ বেঙ্গলের একদম বেসলাইন থেকে 24 নটিক্যাল মাইলস, এতটুকু যে আমাদের সি এরিয়া, যতটুকু, এটা তো বাংলাদেশ ওয়াটার্স, সো এতটুকু এরিয়ার মধ্যে কাস্টমস অথরিটি ওদের যে রুলস রেগুলেশন আছে সেটাকে এনফোর্স করতে পারবে। সো তার মানে এই এরিয়ার মধ্যে কখন যদি যে সমস্ত শিপ আসা যাওয়া করছে, সেগুলোকে কিন্তু কাস্টমস অথরিটি চেক করতে পারবে, ইন্সপেক্ট করতে পারবে। এবং এটা প্রায় দরকার হয় স্মাগলিং রিলেটেড ইস্যুস গুলো মানে অ্যাভয়েড করার জন্য, মানে কেউ আসলে চোরাই পথে কোনো আসলে প্রোডাক্টস নিয়ে আসছে কিনা, কিংবা হয়তো কাস্টমস ডিউটিটাকে অ্যাভয়েড করতে চাচ্ছে, মানে ট্যাক্সটা অ্যাভয়েড করতে চাচ্ছে, এই জন্য হয়তো লুকিয়ে কোনো গুডস নিয়ে আসছে কিনা, এগুলো কিন্তু চেক করার জন্য ওরা চাইলে এই 24 নটিক্যাল মাইলস এর মধ্যে যে জাহাজগুলো বা বোট গুলো আসলে আসা যাওয়া করে, সেগুলোকে চাইলে কিন্তু ওরা ইন্সপেক্ট করতে পারবে। এবং যদি দেখে ওগুলোর মধ্যে কোনো প্রহিবিটেড গুডস আছে, তাহলে কিন্তু ওগুলো ওরা সেটাকে হচ্ছে কনফিসকেট করতে পারবে, বাজেয়াপ্ত করতে পারবে। আবার হচ্ছে এমনও হতে পারে যে গুডস ধরলো এবং সেটার উপর হচ্ছে কোনো ডিউটি দেওয়া হয়নি, কোনো ট্যাক্স দেওয়া হয়নি, তখনই কিন্তু ওরা সেটাকে বাজেয়াপ্ত করবে, এবং বা হচ্ছে সেটার উপর হচ্ছে মানে এই যে ট্যাক্সটা দিল না, সেই ট্যাক্সটা যাতে ওরা দিয়ে দেয়, সেটা সেটা কিন্তু এনফোর্স করতে পারবে। তার সাথে আবার ওরা পেনাল্টিও তখন এনফোর্স করে, মানে ওদের উপর ইম্পোজ করে দিতে পারবে। সো মোট কথা এইটাই, কাস্টমস অথরিটি যতটুকু এরিয়ার মধ্যে মানে আমাদের যে সমুদ্র আছে, যতটুকু এরিয়ার মধ্যে ওদের নিজেদের যে রুলস রেগুলেশনকে এনফোর্স করতে পারবে বা শিপ গুলোকে চেক করতে পারবে, ওটাকে আমরা আসলে বাংলাদেশ কাস্টমস ওয়াটার্স বলে থাকি। আর তারপর দেখেন কোস্টাল গুডস, কোস্টাল গুডস বলতে বোঝানো হচ্ছে সেই গুডস গুলো যেটা বাংলাদেশের মধ্যেই এক পোর্ট থেকে আরেক পোর্টে যায়।
মানে এটা এমন না যে বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে বা আমি বাইরে এক্সপোর্ট করছি, সেটা না। রাতা ধরেন কিছু গুডস চিটাগাং সি পোর্ট, চট্টগ্রাম যে সমুদ্র বন্দর, সেখান থেকে হয়তো সেটা মংলা সমুদ্র বন্দরে নেওয়া হলো, কিংবা হয়তো চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে হয়তো একটা শিপের মাধ্যমে আমাদের কোনো অভ্যন্তরীণ যে নদী বন্দর গুলো আছে, সো সেরকম কোন একটা রিভার পোর্ট, এরকম বা ওরকম কোন একটা কন্টেইনার টার্মিনালে নিয়ে আসা হলো। মানে বাংলাদেশেই একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে যে সমস্ত গুডস গুলোকে আসলে ট্রান্সপোর্ট করা হয়ে থাকে এই জাহাজগুলো, জাহাজ দিয়ে আর কি, জাহাজ দিয়ে বা বোট দিয়ে, সেটাকে আমরা কোস্টাল গুডস বলছি। সো কোস্টাল গুডস আসলে ইম্পোর্টেড বা এক্সপোর্টেড কোনো গুডস না, আর রাদার এটা আসলে আমার বাংলাদেশেরই একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে শিপে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর কনভেন্স বলতে বোঝানো হয় আমার ট্রান্সপোর্টেশনের মোড। মানে এই ডেফিনেশনে কনভেন্স এই ওয়ার্ডটা যখন আসবে তখন সবসময় মানে এই একটা আর কি। সো কনভেন্স বলতেই বোঝানো হচ্ছে আমার এই জাহাজ বলেন, এরোপ্লেন বলেন, কিংবা হচ্ছে ট্রাক বলেন, মানে যে কোনো ল্যান্ড ভেহিকল, বা আগে তো আসলে অ্যানিমেলের মাধ্যমে মানে ওরকম হতো না, ঘোড়ার গাড়ি দিয়ে, গরুর গাড়ি দিয়ে, এসব তো হয়তো ইউজ করা হতো অনেক আগে। কাজে এই অ্যাক্ট গুলো তো আসলে অনেক পুরাতন অ্যাক্ট। তো তখন তো যাতায়াত ব্যবস্থা অত আসলে মডার্নাইজ হয় নাই। তো তখন আমাদের আসলে এরকম অ্যানিমেল চালিত যে ভেহিকলস গুলো, সেগুলোর হেল্প নেওয়া লাগতো। সো এই ধরনের যে কোনো ভেহিকলস যার মাধ্যমে গুডস গুলো আমরা আসলে ক্যারি করছি এক পোর্ট থেকে আরেক পোর্টে, বা দেশ থেকে দেশের বাইরে নিয়ে যাচ্ছি, সেগুলোকে আমরা কনভেন্স বলি, মানে কাস্টমস অ্যাক্ট। আচ্ছা, কাস্টমস স্টেশন জিনিসটা কি, এটা আমি লাস্ট ক্লাসে পড়িয়েছি, যে এটা হলো আমার কান্ট্রিতে ঢোকার এন্ট্রি বা এক্সিট পয়েন্ট। মানে কান্ট্রিতে ঢোকার জন্য এন্ট্রি পয়েন্ট বা বের হয়ে যাওয়ার জন্য এক্সিট পয়েন্ট, সেটাই হচ্ছে কাস্টমস স্টেশন। এটা ইউজুয়ালি কোনো আমার এয়ারপোর্ট কিংবা সি পোর্ট বা ল্যান্ড পোর্ট হতে পারে। সো আমার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে একটা কাস্টমস স্টেশন, কারণ ওখান থেকে মানে ওখানেই কিন্তু এক্সপোর্টেড গুডস গুলো প্রথমে আসবে, তারপর সেটা বাংলাদেশ থেকে এক্সিট করবে, তারপর ইম্পোর্টেড গুডস গুলো আগে ওখানে আসবে, তারপরে না বাংলাদেশের ভিতর ঢুকবে। তারপর ধরেন হচ্ছে বেনাপোলের ল্যান্ড পোর্ট আছে, হয়তো ইন্ডিয়ার সাথে যে গুডস গুলো আমাদের ট্রেডেড হয় সেটা ওই পোর্টের মাধ্যমে আসে, সো ওটা একটা কাস্টমস স্টেশন। আমার সামনে তারপর ডান হচ্ছে, দিকে যাবেন, ডান দিকে ও আচ্ছা, না মিউট করেছেন। আচ্ছা, সো তারপরে হচ্ছে আমাদের যে চট্টগ্রাম সমুদ্র বন্দর, সেটা একটা কাস্টমস স্টেশন। তো এখানে কাস্টমস স্টেশনের মধ্যে কাস্টমস এর এরিয়া থাকে, যে এরিয়ার মধ্যে আসলে আমাদের গুডস গুলোকে মানে লোডিং বা আনলোডিং করা হয় এবং সেগুলোকে এখানে ডিক্লেয়ার করা হয়। আর গুডস বলতে কাস্টমস অ্যাক্ট আন্ডারে যত মুভেবল গুডস আছে সবই এখানে বোঝানো হয়। মুভ, যেটা আমরা মুভ করতে পারছি, ধর একটা বিল্ডিং, বিল্ডিং তো ইমুভেবল গুডস, তো ওটাকে আসলে কাস্টমস অ্যাক্টের আন্ডারে গুডস এর মধ্যে এখানে ফেলা যাবে না। যত ধরনের মুভেবল গুডস আছে সেগুলাকে আসলে কাস্টমস অ্যাক্টের আন্ডারে গুডস বলা হয়। তার সাথে আমার যে সমস্ত ব্যাগ এন্ড ব্যাগেজ আছে, কারেন্সি, তারপরে আপনার যে কয়েন্স, কারেন্সি কয়েন্স, কোনো আর্থ ম্যাটেরিয়াল, মিনারেলস, এরপর হচ্ছে ইলেকট্রনিক যে ইনফরমেশন, যেগুলো ইনফরমেশনে কিন্তু খুবই ভ্যালুয়েবল গুডস। সো এগুলোকে আসলে আপনার কাস্টমস অ্যাক্টের আন্ডারে গুডস হিসেবে ডিফাইন করা হয়েছে। ইলেকট্রনিক ডেটা, তো এখানে যেটা অনেক সময় হতে পারে, ধরেন অডিও ভিডিও, তারপর হচ্ছে কোনো অডিও ট্রান্সক্রিপ্ট, মানে এই গুডস এর পারপাসে বলছে, অডিও ট্রান্সক্রিপ্ট, তারপর ধরেন কোনো ভিডিওর কোনোটা রেকর্ডিং, সেগুলো কিন্তু আমরা ইলেকট্রনিক ডাটার মাধ্যমে কাস্টমস অ্যাক্টের আন্ডারে গুডস হিসেবে ডিফাইন করে থাকতে পারি। আচ্ছা, এখন এই পরেরটা হচ্ছে স্মাগলিং। তো স্মাগলিংটা আসলে এটা নিয়ে আসলে খুবই মানে হ্যাসেলের মধ্যে থাকতে হয় কাস্টমস অথরিটিকে সবসময়। সো স্মাগলিং এর ডেফিনেশনটা জানার জন্য খুব দরকার। স্মাগলিং বলতে এটাই বোঝানো হয় যে বাংলাদেশে আমরা নিয়ে আসছি বা বাংলাদেশ থেকে বের করে নিয়ে যাচ্ছি এমন কোন গুডস যেটা হয়তো নিষিদ্ধ। মানে এমন কোন একটা গুডস আমরা বাংলাদেশে নিয়ে আসছি যেটাকে হয়তো কাস্টমস অথরিটি নিষেধ বা বাংলাদেশের গভর্নমেন্ট নিষেধ করে দিয়েছে, যেটা আনা যাবে না। কিংবা হয়তো আমি এমন ভাবে একটা চোরাই পথে কোনো গুডস নিয়ে আসছি যাতে করে ওর উপরে কোনো কাস্টমস ডিউটি আমাকে দিতে না হয়, আই ওয়ান্ট টু ইভেট দ্য পেমেন্ট। তো আমরা যখন এরকম কাস্টমস ডিউটিটা অ্যাভয়েড করার জন্য চোরাই পথে গুডস নিয়ে আসি, কিংবা কোনো নিষিদ্ধ গুডস নিয়ে আসি বাংলাদেশে, বা বাংলাদেশ থেকে যখন বের করে নিয়ে যাই, সেগুলোকে আসলে আমরা স্মাগলিং বলে থাকি। এখন স্মাগলিং নিয়ে আসলে ভিতরের অনেক কিছু আছে, কিন্তু সেটা আবার পরের ক্লাসে আছে। আপাতত আজকে ডেফিনেশনে কোন কোন মোডস গুলো বলা আছে সেটাই দেখেন। সো ওটার মধ্যে দেখেন প্রথমে আছে
আপনার এই যে নার্কোটিক্স বা নার্কোটিক ড্রাগস ও সাইকোট্রপিক সাবস্টেন্স। সো এই সমস্ত মাদকদ্রব্য যেগুলো, যে কোকেন, হেরোইন, এলএসডি, সো এগুলো তো একদম নেশা করার জিনিসই। এটা বা হচ্ছে যে সাইকোট্রপিক সাবস্টেন্স, যেটা আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে এফেক্টেড করে, আমাদের মুড, ফিলিংস এগুলোকে হচ্ছে অল্টার করে দেয়, আমাদের সাইকোলজিক্যাল সেট আপটাকে অল্টার করে দেয়। সাইকোট্রপিক সাবস্টেন্স এগুলো অনেক সময় মেডিকেল পারপাসে লাগে। ধরেন অ্যান্টি ডিপ্রেসেন্ট, এগুলো তো অনেক সময় দেখা যাচ্ছে সাইকিয়াট্রিস্টরা আসলে প্রেসক্রাইব করে থাকেন, কিন্তু এগুলো কিন্তু আসলে ডেঞ্জারাস লেভেলে ইউজ করে মানুষ আসলে যে নেশার কাজও করে, মানে দেখা যায় যে আসলে নেশা হয়ে যায় ওগুলো আসলে। এই ধরনের সাবস্টেন্স গুলো কনজিউম করতে 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 ওভার ওভার টাইম আসলে এগুলোর মানুষ ডিপেন্ডেন্ট হয়েছে বা সেটা একটা নেশায় পরিণত হয়ে যায়। সো আসলে এগুলোর মিস ইউজই বেশি হয়। তো এই জন্য এগুলোকে, মানে আমরা ধরেন, ধরেন যে কফ সিরাপ, কফিং সিরাপ যেটা, এটা তো হচ্ছে মানে একটা নির্দিষ্ট ডোজ মেনে যদি আমরা খাই, সেটা তো একটা মেডিসিন হিসাবে কাজ করে। তো মেডিসিন তো চাইলে আমরা বাইরে থেকে আনতেই পারি, তাই না, বা হচ্ছে এক্সপোর্ট করতে পারি। কিন্তু আবার এই ক্ষেত্রে কিন্তু যদি আমার ওভারডোজ হয়ে যায়, তখন কিন্তু সেটা আবার ড্রাগ, মানে কি বলে, মানে সমস্ত মানে নার্কোটিক ড্রাগস হয়ে যাবে, মানে এই তখন জিনিসটা ইট উড বি সামথিং হার্মফুল ফর আওয়ার বডি। তো আমরা যদি আনতেও চাই এই সমস্ত ড্রাগস, সেটা আমাকে ডিক্লেয়ার করতে হবে যে আমি হয়তো মেডিকেল পারপাসে এগুলো নিয়ে আসছি। কিন্তু যখন এটা মেডিকেল পারপাসে আনা হয় না, বা হচ্ছে আমরা আসলে এই সমস্ত নেশা জাতীয় পারপাসে এগুলো নিয়ে আসছি, চোরাই পথে নিয়ে আসছি, এবং সেটা আমরা ডিক্লেয়ার করি নাই, এরকম কোনো কিছু আনছি যে, তো তখন আসলে এগুলোকে স্মাগলিং হিসাবে ডিফাইন করা হয়। তারপরে এর সাথে আরো আছে, যেটা যে গোল্ডের বলিয়া, মানে গোল্ডের যে বার গুলো বা সিলভার বার, কিংবা হচ্ছে প্লাটিনামের যে শিটস গুলো আছে, যেমন প্যালাডিয়াম বলে থাকি বা রেডিয়াম, এগুলো আসলে ওই যে ইন্ডাস্ট্রিয়াল কাজে আসলে বেশ ইউজ করা হয়ে থাকে। তো প্রায় দেখা যায় এগুলো বা প্রেশাস স্টোন, এইগুলো আসলে ডিক্লেয়ার করে না। মানে বাংলাদেশ থেকে যখন বাংলাদেশে যখন নিয়ে আসে, ডিক্লেয়ার করে না, কারণ ডিক্লেয়ার করতে গেলেই একটা বড় অঙ্কের কাস্টমস অ্যাক্ট, মানে কাস্টমস অ্যাক্ট বলছি, সরি, কাস্টমস একটা ডিউটি দিতে হবে। তো তখন করে করে এগুলা চোরাই পথে আনার চেষ্টা করে, যাতে করে হচ্ছে দে ক্যান ইভেড দ্য পেমেন্ট অফ কাস্টমস ডিউটি। সো এরকম ক্ষেত্রে যদি ওরা ধরা পড়ে কাস্টমস অথরিটির কাছে, এবং যদি এমন হয় যে যে গোল্ডের বার্স বা প্যালাডিয়াম যেগুলো এনেছি সেগুলোর ভ্যালু 10 লাখ টাকার বেশি, 10 লাখ টাকার বেশি হলে ওটাকে আমরা তখন স্মাগলিং বলবো। কিন্তু যদি এমন হয় যে আমি হয়তো এমন কিছু মানে হচ্ছে হয়তো সিলভারের কিছু বার জানছিলাম, যেটা হয়তো 10 লাখ টাকার কম আসলে, তো 10 লাখ টাকার কম কিন্তু হয়তো আমি চোরাই পথেই আনছিলাম, কথার কথা, তাহলেও আমাকে তো ধরা হবে, আমাকে ধরা হবে, আমাকে হয়তো ফাইন্স আমার উপর ইম্পোজ করা হবে, বা হয়তো জেলেও যাওয়া লাগতে পারে, কিন্তু তখন সেটাকে স্মাগলিং এই ডেফিনেশনের আন্ডারে ফেলা যাবে না। তখন ওটাকে আমি বলবো যে আমাদের কাস্টমস অ্যাক্ট, ওটাকে তখন ব্রিচ করা হচ্ছে, সেটা হয়তো বলবো যে কাস্টমস অ্যাক্টের কোনো প্রভিশনকে ব্রিচ করা হচ্ছে, বা হচ্ছে দে ওয়ান্টেড টু ইভেড পেমেন্ট অফ কাস্টমস ডিউটি, দ্যাটস ওয়াই হয়তো ওরা এভাবে করে ডিক্লেয়ার না করে নিয়ে আসছিল। কিন্তু যদি এটাই আর কি, যে 10 লাখ টাকার যেহেতু কম, তাই তখন ওটাকে আমরা স্মাগলিং যে অফেন্স, ওটার আন্ডারে তখন আমরা সেটাকে ডিফাইন করতে পারবো না। কিন্তু যদি এটা 10 লাখ টাকার বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা অবশ্যই স্মাগলিং এই অফেন্সের আন্ডারে ফেলবো, এবং তখন কিন্তু স্মাগলিং এই যে অফেন্সটা, এটার জবাব সাথে না, যত হ্যাঁ না না কথা, আমি হ্যাঁ না শুধু। তো হচ্ছে স্মাগলিং এর সাথে আমাদের যত জড়িত আছে, যে মানে পানিশমেন্ট গুলো জড়িত আছে, তখন কিন্তু আমাকে সেইটা ফেস করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা এরকম যে আমরা যদি এরকম বাইরে থেকে বার, মানে গোল্ডের বা সিলভারের বার বা প্লাটিনাম শেডস বা রেডিয়াম বা কোনো এরকম প্রেশাস স্টোন আনি, সেটা 10 লাখ টাকার বেশি যদি হয়, যে আমি একে তো ডিক্লেয়ার করে নিয়ে চোরাই পথে আনার চেষ্টা করছি, সো তাহলে সেটাকে স্মাগলিং হিসেবে কাস্টমস অথরিটি ডিনোট করে থাকবে। এখন এখানে আপনার স্মাগলিং এর মধ্যে না আরো 2-3টা পয়েন্ট আছে, কিন্তু হয়েছিল কি, আমি না ভুলে ওই ছবিটা না তুলি নাই, ছবিটা প্রথমে তুলি নাই, পরে তুলেছি। সো হয়েছে কি, এখানে আরো 3-4টা পয়েন্ট আছে, ওটা আমি একদম শেষে অ্যাটাচ করে দিয়েছি, এই যে এখানে, এখানে অ্যাটাচ করেছি। মানে যেটা বলছি যে আমি ছবিটা না প্রথমে ভুলে তুলি না, এই যে এখানে যে 4-5টা পয়েন্ট ছিল, সেটা না তুলে আমি একটা পুরো পিডিএফটা করে ফেলেছিলাম। তারপরে দেখি যে আরো তো 3-4টা পয়েন্ট বাকি, তো পরে ছবিটা তুলে একদম লাস্টে আর কি অ্যাড করে দেই। সো এটা একদম শেষে দেয়া আছে। হ্যাঁ, ওই যে স্মাগলিং এর ডেফিনেশনের সাথে আরো 4-5টা পয়েন্ট আছে, এটা একদম শেষে দেয়া আছে। আমি এটা ক্লাসেও না হয় আরেকবার একটু আপনাদেরকে বলে দিব, কারণ অনেকে তো আবার মানে অনলাইন ক্লাসে মিস করতে পারেন কি বলছে। তো আমি ক্লাসে আরেকবার দেখিয়ে দিব যে এই 4-5টা পয়েন্ট, এগুলো স্মাগলিং এর সাথে, মানে স্মাগলিং এর ডেফিনেশনের আন্ডারে আর কি কি পড়ে, সেটা এগুলাও আছে, কিন্তু এটা just শুরুতে নাই, একদম শেষে দেয় আর কি।
তো যেটা বলছিলাম যে স্মাগলিং আরো কোন কোন ওয়েতে হতে পারে, যে আমি ধরেন এই যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গাইডলাইন্স কে ব্রিচ করলাম। এটা কি হবে? ধরেন আমি ক্রিপ্টোকারেন্সিতে কোনো গুডস এর পেমেন্ট দিলাম, মানে আমি হচ্ছে কোনো কিছুটা কিনেছি এবং সেটার পেমেন্ট হয়তো আমি ক্রিপ্টোকারেন্সিতে দিয়েছি। এখন ক্রিপ্টোকারেন্সি কিন্তু বাংলাদেশে ইলিগাল, তো এটা তো বাংলাদেশ ব্যাংক তো এই পেমেন্ট মোড তো অ্যালাউ করবে না। সো ওটা যদি করি, এটা যদি ধরা পড়ে, তখন সেটাকে কিন্তু স্মাগলিং এর আন্ডারে ফেলা হবে। তারপর আবার হতে পারে অনেক সময় যে আমার হয়তো লেটার অফ ক্রেডিট খোলার কথা গুডস ইম্পোর্ট এক্সপোর্ট পারপাসে, মানে ইম্পোর্ট করার জন্য আমার লেটার অফ ক্রেডিট খুলতে হবে, কিন্তু আমি লেটার অফ ক্রেডিট না খুলে আমি হয়তো হুন্ডির মাধ্যমে টাকা দিলাম। এখন হুন্ডিও কিন্তু ইলিগাল, বাংলাদেশের লতে এটা বলে যাচ্ছে হুন্ডির মাধ্যমে কোনো পেমেন্ট করা যাবে না, বাংলাদেশ ব্যাংক ডাজন্ট অ্যালাউ পেমেন্ট থ্রু হুন্ডি। তো এগুলো কিন্তু মানে এই ধরনের যে পেমেন্ট মেথড গুলা, যেগুলো আমরা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্স কে ব্রিচ করে তারপরে এই মোডটা ইউজ করছি, সেটাও কিন্তু তখন স্মাগলিং এর আন্ডারে পড়ে যাবে। তারপর হচ্ছে আমরা গুডস যদি কনসিল করে নিয়ে আসি, লুকিয়ে আনা, এরকম তো হচ্ছে কতই হয় তাই না? ব্যাগের মধ্যে করে লুকিয়ে হয়তো গোল্ডের বার নিয়ে আসছে বা কোকেন বা হেরোইন নিয়ে আসছে। অনেক সময় তো এরকম হয়েছে, দেখেন অন পার্সন, মানে মানুষ নিজেদের পেটের ভেতরে এরকম হয়তো কোকেন লুকিয়ে নিয়ে আসছে। সো এইভাবে করে আমরা যদি লুকিয়ে কোনো গুডস নিয়ে আসি, মানে গুডস কে লুকানোর তো কিছু নাই, এটা যখন আমার কাস্টমস স্টেশনে আসবে এটাকে আমার লোডিং আনলোডিং করতে হবে কাস্টমস অথরিটির সামনে। ওদের সামনে আমার সবকিছু লোড করতে হবে বা আনলোড করতে হবে। এখন আমি যদি ওদের স্ক্রুটিনিকে ফাঁকি দিতে চাই, যদি লুকিয়ে হচ্ছে এটা আমি দেশের ভেতরে আনতে চাই বা দেশের বাইরে নিতে চাই, তখনও কিন্তু সেটা আসলে স্মাগলিং এর আন্ডারে পড়ে যাবে। আবার যেটা বলা হচ্ছে যে আমি এমন কোন রুট ইউজ করলাম যেই রুটটা হয়তো কাস্টমস স্টেশন না। এখন আমি কি বলছি যে বাংলাদেশ থেকে বাইরে কোনো গুডস আমি ট্রান্সফার করব, এটার জন্য আমাকে কি করতে হবে? হয় আমি চট্টগ্রাম পোর্ট ইউজ করব, নয়তো আমি এয়ারপোর্ট ইউজ করব, নয়তো আমি হয়তো ল্যান্ড পোর্ট ইউজ করব। এগুলো আমার কাস্টমস স্টেশন। এখন আমি তো চোরাই মালামাল আনতে চাচ্ছি, তাহলে তো আমি যদি ধর এয়ারপোর্ট ইউজ করি হয়তো আমি ধরা পড়বো, হয়তো যদি আমি আমার চট্টগ্রাম যে পোর্ট আছে ওটা ইউজ করতে গেলে হয়তো আমি ধরা পড়বো। বা আমি যদি হয়তো ল্যান্ড পোর্ট যেগুলো আছে ওগুলো ইউজ করতে গেলে ধরা পড়বো, তখন কি করবো? আমি গোপন কোনো একটা রুটে বাংলাদেশের মধ্যে গুডস নিয়ে আসবো। হয়তো আমি মানে সমুদ্র পথে আনলাম, কিন্তু সেটা সুন্দরবনের ভিতর দিয়ে এমন একটা রুট দিয়ে আনলাম যেটা আসলে হয়তো কাস্টমস অথরিটি আসলে পারমিট করে নাই। এরকম রুট, মানে সমুদ্র পথে সুন্দরবনের ভিতর দিয়ে একটা চোরাই পথে গুডস গুলো দেশের ভিতর নিয়ে আসলাম। সো এই রুট গুলো তো আসলে আমার কোনো কাস্টমস স্টেশন না, এগুলো তো কাস্টমস অথরিটি তো অ্যালাউ করেনি। ওরা তো বলে দিয়েছে যে কোথায় কোথায় কোন পথে বা কোন এন্ট্রি এক্সিট পয়েন্টের মাধ্যমে গুডস গুলো আমি আনা নেওয়া করব। তো এরকম এগুলো যদি আমরা করি তাহলে সেটা আমার স্মাগলিং হয়ে যাবে। বা হয়তো আমি ধর ইন্ডিয়া থেকে চোরাই পথে এরকম কোনো গুডস আনছি, মানে আমার যে বর্ডারে যে একটা পোর্ট আছে, ল্যান্ড পোর্ট আছে, সো আমি হয়তো যে ইমিগ্রেশন পয়েন্ট আছে হয়তো আমি ওগুলোকে সব বাইপাস করে ভেতর দিয়ে গভীর বন জঙ্গলের ভেতর দিয়ে কোনো একটা রুট বের করে সেখান দিয়ে হয়তো আমি ইন্ডিয়ান কিছু হয়তো এরকম কাউন্টারফিট গুডস ইম্পোর্ট করে আনলাম। ইম্পোর্ট তো আর হলো না, সেটা আমি স্মাগল করে আনলাম। তো ওটাই বলা হচ্ছে ওগুলো তখন আমার স্মাগলিং ডেফিনেশনের আন্ডারে পড়ে যাবে। এবং শুধুমাত্র যারা স্মাগলিং করছে তা না, এখানে পরে দুটো লাইন এটাই বলা হয়েছে, স্মাগলারদেরকে হেল্প যারা করেছে তারাও কিন্তু এই অফেন্সে আসলে দোষী থাকবে। এবং হেল্প করেছে বা তারা জানতো, জানার পরেও কিছু বলে নাই অথরিটির কাছে যে হি অর শি ইজ অ্যাটেম্পটিং স্মাগলিং, কিংবা হয়তো মৌন সম্মতি ছিল বা কোনোভাবে হেল্প করেছে। এই যে সাহায্য করা, যেটা আমি হয়তো বা আমি সাহায্য করার অ্যাটেম্প্ট নিয়েছি, এই সব কিছুকেই কিন্তু স্মাগলিং এর আন্ডারে এখানে ডিফাইন করা হবে। সো আমি ডিরেক্টলি হয়তো স্মাগল কিছু করি নাই, কিন্তু আমি সবকিছু জানতাম জেনেও কাউকে কিছু জানাই নাই, কিংবা হয়তো আমি তাকে হেল্প করেছি, সেটা ইমপ্লিসিটলি হয়তো হেল্প করেছি। তো এই ক্ষেত্রেও আমি কিন্তু আই ওন্ট বি এবল টু ইভেট দ্য পানিশমেন্ট দ্যাট মাইট বি put on me through this customs act. তো এটাই আর কি। সো আমাদের স্মাগলিং এর ডেফিনেশনের আন্ডার এরকম আর কি, উপরে ছিল দুটো পয়েন্ট, নিচে এই যে চারটা পয়েন্ট, এইরকম আসলে 6টা পয়েন্ট ছিল। এই 6টা পয়েন্টের যে কোনো একটা যদি আমরা ফেস করি তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ এখানে আসলে স্মাগলিং হয়েছে। আচ্ছা, এখন এটা একটু দেখেন। আচ্ছা না, এটা সরি, হ্যাঁ, প্রহিবিটেড গুডস।
প্রহিবিটেড গুডস এটা হচ্ছে আমাদের কাস্টমস অথরিটি আসলে কাস্টমস অ্যাক্টের থ্রুতে আসলে এরকম বলে দিয়েছে যে কোন গুডস গুলো বাংলাদেশে আনা যাবে না। এটা এগুলোকে একদম আর কি আপনার হচ্ছে প্রহিবিট করে দেওয়া হচ্ছে যে এই ধরনের গুডস বাংলাদেশে আনা যাবে না, আনলেই এগুলোকে যে সিজ করা হবে, কাস্টমস অথরিটি তখন এগুলোকে সিজ করবে। তো এটা একটু দেখেন আমাদের প্রহিবিটেড গুডস কোনটা। প্রথমে বলা হচ্ছে কাউন্টারফিট কয়েন অর ফরেস্ট অর কাউন্টারফিট কারেন্সি নোটস। সো আমি ইন্ডিয়াতে বসে বসে হচ্ছে নিজে একটা এরকম মেশিন দিয়ে হচ্ছে এরকম জাল এরকম নোট তৈরি করলাম বা কয়েন তৈরি করলাম, বা এমন কোনো হচ্ছে গুডস মানে হচ্ছে ভুয়া কোন একটা প্রোডাক্ট তৈরি করলাম, মানে আমি বলছি যে মেড ইন ইউএসএ, ইউএস এর কোনো গুডস, বাট আমি আসলে ইন্ডিয়াতে বসে বসে তৈরি করেছি একটা জাল হয়তো কোর্স। সো এগুলো আসলে প্রহিবিটেড, এগুলোকে আনা যাবে না। যদি এগুলো কাস্টমস অথরিটি যদি এটা ধরতে পারে, ধরতে পারলে কিন্তু তখন সেগুলোকে ওরা সিজ করে নিয়ে যাবে এন্ড হচ্ছে আমাকে দে জাস্ট ব্রিং মি আন্ডার পানিশমেন্ট। তারপরে বলা হচ্ছে এনি অবসিন বুক পাম্পলেট পেপার ড্রয়িং পেন্টিং ভিডিও অডিও রেকর্ডিং, দ্যাট মিনস এমন কিছু মানে আমার হচ্ছে মানে যেগুলো হচ্ছে পর্নোগ্রাফিক এলিমেন্টস যেগুলো আমাদের, সেটা হচ্ছে বই হতে পারে, সেটা কোনো ছবি হতে পারে, সেটা একটা আর্টিকেল হতে পারে, সেটা কোনো অডিও হতে পারে, ভিডিও হতে পারে, সেটা কোনো ফটোগ্রাফ হতে পারে, সেটা হয়তো জাস্ট কোন একটা মানে থাকে না ফিগার বা এরকম কোনো কিছু হতে পারে। তো এরকম কোনো পাম্পলেট হতে পারে, কোনো সিডি হতে পারে, কোনো ডিভিডি হতে পারে, মোট কথা এরকম পর্নোগ্রাফিক ব্লু ফিল্ম বা অবসিন আছে এরকম কোন আসলে সাবস্টেন্স আমরা বাংলাদেশে আনতে পারবো না। আনলে সেটা তখন আসলে প্রহিবিটেড গুডস, সো এগুলো আসলে কাস্টমস অথরিটি সিজ করে নিবে। মানে তখন এটার জন্য আসলে পানিশমেন্টের মুখোমুখি হতে হবে। তারপর যেটা বলা হচ্ছে এমন গুডস আমরা বাংলাদেশে আনলাম হুইচ ইজ ইন ভায়োলেশন অফ ওয়াইল্ড লাইফ কনজারভেশন এন্ড সিকিউরিটি অ্যাক্ট। সো আসলে এই যে বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তার যে আইনটা বাংলাদেশে আইন আছে, ইন্টারন্যাশনালিও কিন্তু এইসব নিয়ে আইন আছে, যেখানে এন্ডেঞ্জার্ড স্পেসিস ওগুলোকে প্রোটেক্ট করা, মানে থাকে না এগুলো আসলে লিস্ট করে দেওয়া হয় বছর বছর যে এই প্রাণীগুলোকে আসলে কিল করা যাবে না, মারা যাবে না, ওদেরকে হান্টিং করা যাবে না, ওদের চামড়া বা ওদের কোনো ওদের শরীরের কোনো থাকে না ভ্যালুয়েবল কোনো একটা সাবস্টেন্স দিয়ে আমি কোনো গুডস বানাতে পারবো না বা এরকম কোনো কিছু করতে পারবো না। সো এরকম হচ্ছে বলে দেওয়া থাকে। সো ওগুলো যদি ভায়োলেশন হয় তখন সেই গুডস গুলো আনতে পারবো না। ধরেন আসলে বাঘের চামড়া আনার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, সো এটা একদমই আসলে ইট উড বি প্রপার ভায়োলেশন অফ ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাক্ট। সো এরকম এই ক্ষেত্রে কিন্তু যদি এটা কাস্টমস অথরিটি যদি এরকম ধরতে পারে, যদি ওরা আইডেন্টিফাই করতে পারে দ্যাট সামওয়ান ইজ অ্যাটেম্পটিং টু ব্রিং দিস টাইগার স্কিনস ইনটু বাংলাদেশ, তো তাহলে ওরা কিন্তু ধরে কিন্তু সিজ করে ফেলবে। তারপর ধরেন হাতির দাঁত, এগুলো কিন্তু আসলে খুবই মানে থাকে না ওই যে ইনভ্যালুয়েবল সব এলিমেন্টস আর কি। সো এই হাতির দাঁত তো হয়তো আনার চেষ্টা করছে, হয়তো এইটা দিয়ে এরকম কোনো মূল্যবান কোন একটা রিপ্রেজেন্টেশন এখানে তৈরি করা হবে। তো এগুলো আসলে আনা যাবে না বাংলাদেশে, কাজ এগুলো আনলে যে ওয়াইল্ড লাইফ কনজারভেশন যে একটা ওটাকে ভায়োলেট করা হয়। তো এটাই আর কি। আবার কিছু কিছু ক্ষেত্রে তো রিল্যাক্সেশন আছে, যে ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে সেটা হয়তো আমরা সেখানে হয়তো আমরা ওই ধরনের গুডস গুলো আনতে পারবো। কিন্তু আবার যেখানে এরকম এই যে স্ট্রিক্টলি ল তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে এরকম বন্য প্রাণীদেরকে হত্যা করে ওদের এই সমস্ত বডির এই যে পার্টস গুলো যেগুলো বা যে এলিমেন্টস যেটা আছে সেগুলো আসলে আনা যাবে না। তারপর বলা হচ্ছে ফেক গুডস ইউজড ফর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরেন আসলে আমি আম, হয়তো মায়ানমারে বসে ওখানে আমার হয়তো একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে বসে বসে আমি হয়তো চা পাতা বানালাম, চা পাতা বানিয়ে বাংলাদেশে মানে ইম্পোর্ট করালাম, মানে বাংলাদেশে নিয়ে আসলাম, কিন্তু আমি বললাম যে এটা হচ্ছে দার্জিলিং টি। এখন দেখেন দার্জিলিং টি তো আমি নিজে নিজে আমার একটা লোকাল ফ্যাক্টরিতে বসে মায়ানমারে বসে বানালে তো হবে না। দার্জিলিং টি টি এর তো যেটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বলা যায়, যেটা ওই স্পেসিফিক এরিয়া থেকে এটা তৈরি হবে, এটা ওখানকার একটা ইন্ডিকেশন। সো এগুলো তো আসলে মানে এগুলো মানে থাকে না যে যে ব্যাপারগুলোকে আমরা আসলে প্রোটেক্ট করতে চাই, যেই মানে গুডস গুলো দিয়ে আসলে কোন একটা জায়গাকে রিপ্রেজেন্ট করা হয় এবং সেগুলো আসলে খুবই প্রিমিয়াম ব্র্যান্ডের হয়ে থাকে। তো আমি এগুলো তো আসলে প্রায়ই হয়েই থাকে সমস্ত উল্টাপাল্টা এ ধরনের কাজগুলো, যেগুলো যে আমি বলছি এটা হয়তো
ক্যালিফোর্নিয়ান প্যাসিফিক ওশানিক এলক দিয়ে এরকম তৈরি করা কোন একটা প্রোডাক্টস, কিন্তু আসলে হয়তো এরকম কিছু না। এরা হয়তো আমি পাশেই থাইল্যান্ডে বসে হয়তো বানিয়ে বাংলাদেশে নিয়ে আসছে, এমন কোনটা হয়তো মানে আপনার কি বলে যে স্কিন কেয়ারের কোনো প্রোডাক্ট আর কি। তো এগুলোর মাধ্যমে এগুলো আসলে ফেক গুডস। সো এবং আবার এগুলোর মাধ্যমে ফেক জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন দেওয়া হচ্ছে, মানে আমি ভুয়া মায়ানমারে বা ইন্ডিয়াতে অন্য কোন স্টেটে বসে হয়তো নিজে নিজে হচ্ছে একটা চা পাতা তৈরি করে নিয়ে আসলাম, কিন্তু বলছি এটাই হয়তো সেই প্রিমিয়াম দার্জিলিং টি। কিংবা হয়তো আমি থাইল্যান্ডে বসে বা চায়নাতে বসে হয়তো কোনো একটা স্কিন কেয়ার প্রোডাক্টস বানালাম, কিন্তু বললাম যে না এটা তো হচ্ছে সেই ক্যালিফোর্নিয়ান বা সান ফ্রান্সিসকোর কিংবা হচ্ছে ওই প্যাসিফিক রিজিয়নটা যেটা আছে সেখান থেকে তো আনা হয়তো কোনো একটা গুডস, কোনো একটা কি বলবো একটা হয়তো মানে কোনো একটা মেরিন গুডস এর এসেন্স থেকে বানানো একটা প্রোডাক্ট, কিন্তু আসলে হয়তো সেটা না, এর মাধ্যমে তো আসলে আমি ভুল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন দিচ্ছি। তো এটাই বলা হচ্ছে এগুলো আসলে প্রহিবিটেড কোর্স। তারপর বলা হচ্ছে যদি আমি ভুয়া ফলস ট্রেড ডেসক্রিপশন বা ট্রেডমার্ক ইউজ করি, তো এইটা কি? এই যে দেখেন, ধরেন আসলে আমাদের দেশে যেগুলো প্রায় হয় যে ব্যাগ, মেয়েদের জন্য ব্যাগ নিয়ে আসছে, ব্যাগের মধ্যে লেখা যে এটা হয়তো ক্রিশ্চিয়ান ডিওরের, কিন্তু আসলে তো ভুয়া, আসলে হয়তো এটা চায়নাতে তৈরি হয়েছে, আসলে তো এটা থাইল্যান্ড বা ভিয়েতনামে তৈরি হয়েছে। ওরা ওইখানকার লোকাল ম্যাটেরিয়ালস দিয়ে ব্যাগ তৈরি করে জাস্ট উপরে খালি হয়তো লুই ভিটো এরকম একটা লোগো লাগিয়ে দিল বা শ্যানেলের একটা লোগো লাগিয়ে দিল। So এগুলোর মাধ্যমে আসলে কাউন্টারফিট ট্রেডমার্ক আমি আসলে ইউজ করছি। হয়তো একটা মানে শু, এখানে আমি নাইকি লাগাই দিলাম একটা লোগো, তাহলে তো এটা তো আসলে আবার একটা জালিয়াতির আশ্রয় নেওয়া হলো। তো এরকম আসলে যে গুডস গুলো আসলে কাউন্টারফিট বা ফলস ট্রেডমার্ক ইউজ করা হয়েছে, সেগুলোকেও কাস্টমস অথরিটি প্রহিবিটেড গুডস বলছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে এমন কিছু গুডস আমরা বাংলাদেশে নিয়ে আসলাম যেখানে আসলে স্ট্যান্ডার্ড কোনো মিটার বা মেজারমেন্ট বলা নাই। মেজারমেন্ট বলা নেই এটা কি? যেমন দেখেন, ধরেন বাংলাদেশে পারফিউম আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি, এখন পারফিউম এটা বলা থাকা লাগবে যে এটা কত মিলিলিটারের। এগুলো কিন্তু বলা থাকে নর্মালি সমস্ত গুডস গুলোতে যে এত মিলিলিটার, সেটা 100 মিলিলিটার 125 ml, এটা বলা থাকতে হবে। যদি বলা না থাকে, ধরেন পারফিউমের গায়ে এটা বলা না এটা কত ml এর, তাহলে সেটা প্রহিবিটেড গুডস হয়ে যাবে। তারপর হয়তো আমি সাবান নিয়ে আসলাম, এখন এই সাবানটার গায়ে বলা থাকতে হবে যে এটা হচ্ছে কত গ্রাম, এই সাবানটার ওয়েট কতটুকু। এটা যদি বলা না থাকে তাহলেও আবার কত গ্রাম বা কত মিলিগ্রাম, সো এটা যদি বলা না থাকে সেই ক্ষেত্রেও হচ্ছে এটাকে প্রহিবিটেড গুডস। তার মানে এমন সব পিস গুডস যেগুলোতে স্ট্যান্ডার্ড যে মেজারমেন্টটা যদি বলা না থাকে, তাহলে সেটাকে আসলে প্রহিবিটেড গুডস বলবে। এটা আসলে বলা থাকতে হবে, এটা মানে হচ্ছে স্ট্যাম্প থাকবে আমার গুডস এর প্যাকেটের গায়ে। আচ্ছা, এরপর বলা হচ্ছে যদি পেটেন্ট অ্যাক্ট কে ভায়োলেট করে কোনো গুডস প্রডিউস করা হয়। সো হয়তো আমি বাইরে থেকে কোনো একটা মেডিকেল একটা ডিভাইস নিয়ে আসলাম, কিন্তু এই ডিভাইসটা যারা তৈরি করেছে তারা হয়তো আরেকজনের আইডিয়া নকল করে তৈরি করেছে, মানে আরেকজনের যে পেটেন্ট রাইটটা ছিল, মানে ধরেন এটা হয়তো ইউএস এর একদল বিজ্ঞানী ওই মেডিকেল ইকুইপমেন্টটা তৈরি করেছিল এবং ওদের এটার জন্য পেটেন্ট আছে, ওদের যেহেতু ওই ইনভেনশনটা ওরা করেছে। এখন তো চায়নার চায়নার আরেক দল বিজনেসম্যান হয়তো ওদের ওই পেটেন্ট, ওদেরকে কিছু না জেনে পেটেন্ট ভঙ্গ করে হয়তো ওরা সামহাও হচ্ছে মানে একটু ফেক একটা ফেক বা হয়তো ওদের যে ফর্মুলা ছিল, ওদের ফর্মুলা বা ওদের মেথড ফলো করে আরেকটা মেডিকেল ডিভাইস বানালো, সেটা বাংলাদেশে নিয়ে আসা হলো। এটা করা যাবে না, কারণ এর মাধ্যমে কিন্তু পেটেন্ট অ্যাক্টটা যেটা, সেটাকে আসলে লঙ্ঘন করা হচ্ছে। বা হয়তো বাংলাদেশেরই, তো হয়তো বাংলাদেশের পেটেন্টের হয়তো আমি হয়তো এমন কোন একটা গুডস বানালাম যেটার মাধ্যমে আমি হয়তো ওই আরেকজনের যে পেটেন্টের যে তার যে রাইটটা ছিল সেই রাইটটা আমি ভঙ্গ করছি, কারণ এটাতে মানে ওই ইনভেনশনটার যিনি মালিক, সো তার রাইটটাকে প্রোটেক্ট করার জন্যই তো ওটাকে পেটেন্টেড করা হয়েছে। এখন আমি উনাকে না জানিয়ে আমি নিজে নিজে উনার মেজারমেন্ট গুলো হচ্ছে ফলো করে একটা কপি তৈরি করলাম, সো এটা করা যাবে না। এরকম এরকম পেটেন্ট আইন ভঙ্গ করা যে কপিড গুডস, এগুলো আমরা আসলে আনতে পারবো না, এগুলোকে প্রহিবিট করে দেওয়া হয়েছে। তারপর যেটা বলা হচ্ছে যদি কপিরাইট আইন ভঙ্গ করা হয়, তো কপিরাইট আইন কি? ধরেন যে পাইরেটেড মুভি, হয়তো বাইরে থেকে ইউএস থেকে একটা পাইরেটেড মুভি আনা হলো, এই যে ড্রাইভে করে পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভে করে একটা মুভি নিয়ে আসা হলো, এটার মাধ্যমে কিন্তু কপিরাইট আইন ভঙ্গ করা হচ্ছে। তারপর হয়তো আমি বাইরের কোনো একটা খুবই একটা রেয়ার এডিশনের একটা বই,
হ্যাঁ, ওই বইটার অনেক দাম, সেই বইটা আমি ফটোকপি করেছি, ফটোকপি করে বাংলাদেশে নিয়ে আসলাম, সেটাও করা যাবে না। এর মাধ্যমে কিন্তু কপিরাইট আইন ভঙ্গ করা হচ্ছে, তাই না? এভাবে তো উল্টাপাল্টা বইতে তো নিজের মতো করে ফটোকপি করে আমি বই বিক্রি করলাম, এগুলো আসলে অ্যালাউড না। যদিও বাংলাদেশে এগুলো প্রচুর হয়, আবার এখন আসলে এগুলো দেখার কেউ নাই, কিন্তু মানে আইনে যেটা বলা হচ্ছে এটা করা যাবে না। এভাবে করে কপিরাইট আইন ভঙ্গ করে কারো কোনো শিল্পকর্ম বা কোনো কিছু আসলে আমরা রিপ্রোডিউস করতে পারবো না। তারপর বলা হচ্ছে গুডস প্রহিবিটেড আন্ডার এনি আদার অ্যাক্ট। সো অন্যান্য যত আইনে যা বলা হচ্ছে, ধরেন যে আর্মস অ্যাক্ট, আগ্নেয়াস্ত্র রিলেটেড যে আইন আছে, সো আমার লাইসেন্স না থাকলে আমি চাইলেও কোনো হচ্ছে উইপন ইম্পোর্ট করে আনতে পারবো না। সো আমার লাইসেন্স না, আমি তাও ইম্পোর্ট করে নিয়ে আসলাম, সো ওটা কিন্তু প্রহিবিটেড হয়ে যাবে গুডস। তারপর ধরেন এই যে সমস্ত ড্রাগস বা এই সমস্ত ন্যারকোটিক্স যেগুলো আনে আর কি, সেইখানেও আসলে এগুলো তো আসলে স্মাগলিং এর আন্ডারেই পড়ে যায়, তো এগুলোকে প্রহিবিটেড গুডস বলা হচ্ছে। আবার গভর্নমেন্ট টাইম টু টাইম ঠিক করে দিতে পারে যে হয়তো এই 5 বছরের জন্য এমন কোন একটা কেমিক্যাল, সেটাকে হয়তো হ্যাজার্ডাস কেমিক্যাল বলা হচ্ছে বা হ্যাজার্ডাস কোন একটা ওয়েস্ট, যে এটা বাংলাদেশের পরিবেশের জন্য হয়তো মারাত্মক বেশি দূষণীয় হবে, কারণ আমাদের হয়তো ওগুলোকে মানে ওই ওয়েস্টটাকে রিসাইক্লিং করার মতো এরকম প্রপার কোনো প্ল্যান্ট নেই। তো ওই ধরনের গুডস গুলো, ওই হ্যাজার্ডাস গুডস গুলো আপাতত বাংলাদেশে আনা যাবে না। সো গভর্নমেন্ট যদি এরকম কিছু ডিক্লেয়ার করে দেয়, তখন কিন্তু সেটার সাথে আমাদের কমপ্লাই করে চলতে হবে। সো ওটাও তখন প্রহিবিটেড গুডস হয়ে যাবে, অ্যান্ড উই ওন্ট বি এবল টু ব্রিং সাচ গুডস ইনটু বাংলাদেশ। তো এগুলো আর কি একটু প্রহিবিটেড গুডস এর কিছু লিস্ট দেওয়া ছিল। এই ধরনের গুডস গুলো আসলে আমরা বাংলাদেশে আনতে পারবো না, আনলে কিন্তু উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক। এনিওয়ে, তো এখানে সোফার যা পড়েছি, কোথাও কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই কারো? নো ম্যাম। নো ম্যাম। তো যদি প্রবলেম না থাকে আজকে, তাহলে আর বেশিক্ষণ না পড়াই। মানে ব্যাপার যেটা হয়েছে কি, আমি তো এই আজকের ক্লাস, গতকাল ক্লাসগুলো আমি অ্যাডিশনাল ক্লাস পেয়ে গেছি, আমি তো ভেবেছিলাম এই ক্লাসগুলো আমি পাবোই না। তো সেই হিসেবে আমি যেটা কাউন্ট করে দেখলাম, আপনাদের আমার ক্লাস হবে আর 6টা, মানে আরো 3টা সপ্তাহ আছে। তার মধ্যে তো নেক্সট উইকে তো আপনাদের প্রেজেন্টেশনই হচ্ছে, আর তারপরে আরো 4টা ক্লাস আছে। 4টা ক্লাস অ্যাকচুয়ালি মোর দেন এনাফ এই কাস্টম সেক্টর বাকি পোর্শনটুকু কভার করার জন্য। মানে অ্যাকচুয়ালি 2টা ক্লাস, 2 বা 3 নাম্বার ক্লাসের অল্প একটু টাইম নিলে আসলে এটা কভার করা পসিবল হবে। তো সেই হিসেবে আসলে আমি তো তখন ভাবছিলাম যে ব্যাচ ট্রিপে চলে যাব, সেই হিসেবে আমি একটু তাড়াতাড়ি করে হয়তো ক্লাস থেকে অনেক কিছু কভার করার চেষ্টা করেছি। তো সব মিলে এখন দেখছি যেটা, যে আসলে আমার হাতে টাইম থেকে যাবে, বেশি টাইম আছে। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে বেশি টাইম যেহেতু আছে, লাস্টের দিকে আমি আপনাদের না হয় কিছু ক্লাস অ্যাক্টিভিটিস আমি না হয় আপনাদেরকে দিব। শুরুর দিকে যেমন করতাম ওইরকম না হলে অন্যরকম, অন্য ওয়েতে কোনো ক্লাস অ্যাক্টিভিটিস দিয়ে আপনাদের একটু অ্যাডিশনাল কোনো মার্কস টার্কস আনা যায় কিনা সেটা করে দেবে, এরকম মানে এরকম ডিবেট টাইপের। কিংবা হয়তো ওই যে আপনাদের কাহুটে আমি বলেছিলাম কুইজ নেবো, সেটা নেয়াই হলো না শেষ পর্যন্ত। ওইরকম কিছু, বা ওইভাবে যদি নাও নেই, আর কি কি করা যেতে পারে একটু আমি চিন্তা করে দেখি। মানে অ্যাকচুয়ালি আসলে এখানে আর যতটুকু আছে আপনাদের সিলেবাস অনুযায়ী যতটুকু পড়ানোর কথা, তার জন্য আসলে আমার এই পুরো 4টা ক্লাস আসলে লাগবে না, আরো কম ক্লাসে এটা ইনশাল্লাহ হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে তখন আমরা ওই একটু কিছু ক্লাস অ্যাক্টিভিটিস করব। আবার যেটা হতেও পারে আমি একটা দিন ছুটিও নিতে পারি, এটাও বলা যায় না। কারণ আমি শুরুতে ভেবেছিলাম একটা দিন ছুটি নিব, কিন্তু মাঝখানে আমার যে টানা ট্রেনিং হচ্ছিল, মিটিং টিটিং ছিল সব মিলে, তো তখন আসলে নিতে পারিনি। যদি মনে হয় যে না আমার সবকিছু শেষ, তাহলে লাস্টে একদিন আমি ছুটিও নিতে পারি, মানে এটা ডিপেন্ড করছে। তো এনিওয়ে, মানে আজকে তাহলে আপাতত এতটুকু রেখে দিলেও হয়ে যাবে, তাই ভাবলাম যে তাহলে এতটুকু রেখে দিয়ে অনলাইন ক্লাসে আবার অনেকে শুনেও না কি পড়াচ্ছি, তাহলে রেখে দিয়ে আর যতটুকু আছে ওটা ধরেন 3টা ক্লাসের মধ্যে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর আমরা দেখি কি করা যেতে পারে। তো যদি কার কোনো প্রবলেম না থাকে, কোথাও কোনো প্রবলেম না থাকে যা পড়িয়েছিলাম সোফার আজকের ক্লাসে, তাহলে আমি ক্লোজ করে দিব। আর যদি প্রবলেম থাকে তাহলে এখনো বলতে পারেন, মানে ক্লোজ করে তাহলে আমি হয়তো অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিবো।
আচ্ছা, মনে হয় কার কোনো প্রবলেম নেই, কারণ থাকলে তো বলতেন। তাহলে এতটুকুই থাক আজকে পর্যন্ত। সো নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের প্রেজেন্টেশন আছে, আপনারা জানেন। আম আচ্ছা, সেটা আমি পরে দেখছি কি করা যায়। প্রথম আপনাদের মনে হয় 10টা গ্রুপ, প্রথম 5টা গ্রুপ হচ্ছে আপনাদের ক্লাসের প্রথম 5টা গ্রুপ হচ্ছে রোববার প্রেজেন্টেশন দিবেন, পরবর্তী 5টা গ্রুপ হচ্ছে নেক্সট ওয়েডনেসডেতে প্রেজেন্টেশন দিবেন। আমি আর কি জিনিসটা এইভাবে করে রেখেছি। আচ্ছা, সো অ্যাটেন্ডেন্স নিচ্ছি, একটু আপনারা রেসপন্ড করেন। আইডি 37, Present, ma'am. 127, 35, আইডি 35, Present, ma'am. 35. 45, Ma'am, 45, ID 127 present. মাইক্রোফোনটা অন্য আচ্ছা একটা ছিল। ম্যাম 45, 45 ঠিক আছে। 61, প্রেজেন্ট ম্যাম 77, প্রেজেন্ট ম্যাম 101, Present, ma'am. 31, 131, 131, 22nd batch, 153, Present, ma'am. 169, ইয়েস ম্যাম 171, প্রেজেন্ট মিস 23rd batch, ID 1, 5, Present, miss. 7, 11, 11, 19, Yes, miss. 21, প্রেজেন্ট 23, 23, 25, প্রেজেন্ট ম্যাম Present, ma'am. 27, Present, ma'am. 31, 31, 33, Present, ma'am. Ma'am, 33. 35, Present, ma'am. 41, প্রেজেন্ট ম্যাম 45, প্রেজেন্ট মিস 51, Present, ma'am. 53, Yes, ma'am. 59, প্রেজেন্ট ম্যাম 61, প্রেজেন্ট ম্যাম 65, প্রেজেন্ট ম্যাম 67, Yes, ma'am. 69, ইয়েস ম্যাম ইয়েস 69, ম্যাম 75, ইয়েস Yes, ম্যাম ma'am. 77, ম্যাম Present, ma'am. 69 আচ্ছা 79 দিয়েছেন? Ma'am, 77 present. আচ্ছা দিয়েছি ম্যাম 69 প্রেজেন্ট ম্যাম দিলাম তো। আরে কতবার যে বলেন আপনারা। ম্যাম 69 তো অনেক আইডি আগে চলে গেছে। 11 আইডি 11 ম্যাম প্রেজেন্ট চ্যাট বক্সে লিখেছি হ্যাঁ দিয়েছি, দেখেছি উনি মাত্রই দিল থ্যাংক ইউ ম্যাম চ্যাট বক্সে। আচ্ছা ঠিক আছে। তারপর 79 দিয়েছেন শুনেছি। 89, Present, ma'am. 91, Present, miss. 93, 95, 95, 97, Present, ma'am. 101, প্রেজেন্ট ম্যাম 111, Miss 109 present. হ্যাঁ দিয়েছি 111, Yes, ma'am. 13, Present, ma'am. 15, Yes, ma'am. 19, Present, ma'am. 25, প্রেজেন্ট ম্যাম 27, Present, ma'am. 29, 129, 131, 131, ma'am. 133, প্রেজেন্ট ম্যাম 137, প্রেজেন্ট ম্যাম 143, Present, ma'am. 145, 145, আচ্ছা চ্যাট বক্সে কয়েকজন দিয়েছেন দেখতে পাচ্ছি, একটু মিস দেখেন chat 07 প্রেজেন্ট Present. ম্যাম next 01
দাঁড়ান দাঁড়ান, আমি চ্যাট বক্স দেখে দিচ্ছি। আচ্ছা, আইডি 7, তারপরে 22nd ব্যাচ আইডি 45 দিয়েছি, আইডি 23 ঠিক আছে দিয়েছি, ম্যাম দেওয়া হয়েছে আইডি 31 টার্ম পেপারটা ম্যাম কবে জমা দিতে হবে ম্যাম? কোনটা? টার্ম পেপার টার্ম পেপারটা যেটা বলেছিলাম আপনাদের, যে গ্রুপের যেদিন প্রেজেন্টেশন ওই দিনই জমা দিবেন। ধরেন যেই প্রথম 5টা গ্রুপের রোববার দিন প্রেজেন্টেশন, আপনারা রবিবার দিন দিবেন। ম্যাম বলেছিলেন টপিকটা ম্যাম রিভিউ করে দিবেন ম্যাম। আমি আগে চেক করবো, আমি দেখেছি আপনাদের যে যে টপিক দিয়েছেন, মানে যে যেটা দিয়েছেন করতে পারেন আর কি, ওটা তো সমস্যা নেই। ঠিক আছে ম্যাম 129 প্রেজেন্ট, স্যাডলি একটু ম্যাম নেটওয়ার্কের কারণে বের হয়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, টপিক নিয়ে কি বলছিলেন? মানে আমি যেটা বলছিলাম কি, যে আপনারা যে যে টপিকই দিয়েছেন ওটার উপর করতে পারেন, কিন্তু স্টিল আপনাদের কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? মানে আপনারা কি সবাই জানেন যে কার কোন গ্রুপের কি টপিক, মানে সেটা তো আপনারা নিজেরাই ডিসাইড করেছেন। সো ওটা নিয়ে কি আর কোনো প্রবলেম আছে যেটা বলতে চান? ম্যাম। তো যদি না থাকে তাহলে ওটার উপর আপনারা ওই তো মানে টার্ম পেপার তৈরি করবেন। আমি এটার জন্য আলাদা করে কোনো আর কি গাইডলাইন্স দিচ্ছি না যে এইটা করতে ওইটা করতে হবে। সো একটা রিপোর্টে লিস্ট তো ধরেন একটা ইন্ট্রোডাক্টরি ফেজ থাকে, তারপরে হচ্ছে ডিসকাশন এন্ড অ্যানালাইসিস আর কনক্লুশন, এতটুকু তো মাস্ট। কিন্তু যদি এমন হয় যে আপনার টপিকটা আপনি হয়তো একটু রিসার্চ বেসড করতে চাচ্ছেন, মানে কথার কথা বলছি, মানে ওইভাবে করে হয়তো আপনার প্রপারটা লিটারেচার রিভিউ আপনি দেখাতে পারবেন, হয়তো আপনার একটা প্রপার মেথড আছে হুইচ ইউ মাইট এক্সপ্লেইন ইন রিসার্চ মেথোডোলজি, ইটস ওকে। কিন্তু সবার টপিকই যে ওই রকম রিগোরাস থিসিস ফরম্যাটে যাবে ব্যাপারটা তো সেরকম না, আবার ওরকম টাইমেও নাও হতে পারে। সো বেসড অন দ্যাট বলছি, আমি ফ্লেক্সিবিলিটি দিয়ে রাখছি এখানে। হ্যাঁ মানে আপনাদের যদি মনে হচ্ছে না আমি অত রিগোরাস ওয়েতে যেতে পারবো না, তাহলে লিস্ট আপনারা ওই যে ইন্ট্রোডাকশন, ডিসকাশন এন্ড অ্যানালাইসিস আর হচ্ছে আপনাদের যে কনক্লুশন, মানে আপনাদের টার্ম পেপার ডিসকাশনের ভেতরটা আপনি কিভাবে সাজাবেন, দ্যাটস আপ টু ইউ। আর প্রেজেন্টেশন নিয়ে আসলে তো কিছু বলার নেই, আপনারা অলরেডি অনেক প্রেজেন্টেশন দিয়েছেন। আমি শুরুর দিকে প্রেজেন্টেশন নিয়েছিলাম কিছু গ্রুপদের, তো আসলে সব মিলিয়ে প্রেজেন্টেশন আপনারা নিজেদের মতো করে সাজান, টপিকও আপনাদের উপরই ছেড়ে দিয়েছে। আমি দেখেছি দুইটা গ্রুপে আপনাদের দুইটা সেকশনে কে কি টপিক দিয়েছেন, ওতে আমার কোনো আর কিছু বলার নেই। আপনাদের কিছু বলা থাকলে বলতে পারতেন, কিন্তু বললেন যে নেই আপাতত। তো তাহলে আপনারা প্রেজেন্টেশন রেডি করে প্রিপেয়ার করে রোববার দিন আসেন, এটাই আর কি। ঠিক আছে, সো যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি।